রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন। 4000 টাকা খোরাকি ভাতা এবং মালিক কর্তৃক নিয়োগপত্র প্রদান, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ সহ 11 দফা দাবিতে লাগাতার ধর্মঘট করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও লাইটার্স জাহাজ শ্রমিক ইউনিয়ন। রাত 12টা থেকে চট্টগ্রামের মাঝির ঘাট সহ 16টি ঘাটে পণ্য খালাস বন্ধ রয়েছে। এদিকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেন, বারবার একই দাবিতে আন্দোলনের পর আশ্বাস দিলেও এখনো কোনো বাস্তবায়ন না হওয়ায় ফের তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে 4000 টাকা খোরাকি ভাতা এবং মালিক কর্তৃক নিয়োগপত্র প্রদান, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ সহ 11 দফা দাবিতে লাগাতার ধর্মঘট করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও লাইটার্স জাহাজ শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের বাংলাবাজার ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শ্রমিকদের দাবিগুলো কি কি, আর এই যে বন্দরে যে ধর্মঘটের কারণে পণ্য পরিবহনে কি কি প্রভাব পড়েছে? ধন্যবাদ আরিফা। এর আগের ঘন্টায় আমরা দেখানোর চেষ্টা করেছি, তেমনিভাবে বিভিন্ন জায়গা থেকে যে লাইটারের জাহাজগুলো কিন্তু আসলে এই ঘাট, আমি যেখানে আছি এই ঘাটে কিন্তু আসে, এই জায়গা থেকে কিন্তু পণ্য খালাস হয়। একইভাবে কিন্তু বিদেশ থেকেও কিন্তু অনেক জাহাজ কিন্তু আসে, এই জাহাজগুলো কিন্তু আসলে পণ্য নিয়ে যখন আসার পরে এই জায়গা থেকে তারা খালাস করে। কিন্তু চট্টগ্রামে 16টি ঘাট রয়েছে, সব ঘাটে কিন্তু পণ্য খালাস একেবারে গতকাল রাত থেকে কিন্তু তারা বন্ধ রেখেছেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করেছি তাদের যে দাবি রয়েছে, তাদের অনেক দাবি রয়েছে। তারা বলছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একই আন্দোলন, একই দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করে গেছেন, কিন্তু এখনও দেখা যাচ্ছে কিন্তু তাদের যে দাবিগুলো আছে সেই দাবি কিন্তু এখনও পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু গতকাল থেকে কিন্তু তারা ধর্মঘটে গেছেন। তারা বলছেন তাদের লাগাতার তারা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি, সেই দাবি মানা হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের দাবি হলো যে 4000 টাকা খোরাকি ভাতা জাহাজ মালিকদের কাছ থেকে কিন্তু তারা পাওয়ার কথা রয়েছে। এর আগেও কিন্তু তারা সেই দাবিগুলো মানার কথা রয়েছিল বলে তারা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু না মানার কারণে কিন্তু আসলে বাধ্য হয়ে তারা দিয়েছেন। তেমনিভাবে যে সমুদ্রে চলার পথে, জাহাজগুলো যাওয়ার পথে বিভিন্ন সময় সন্ত্রাসীদের কাছেও কিন্তু তাদের চাঁদা দিতে হয়। সেই চাঁদা নিয়েও কিন্তু তাদের যে দাবিগুলো আছে 11 দফা, সেই 11 দফার মধ্যে একটি দাবি কিন্তু সেটাও রয়েছে, বিভিন্ন সময় তাদের চাঁদা দিতে হয়। সব মিলে বলা যায় কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা নড়ে আছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাবেন। কিন্তু যে বন্দরের যে ভেতরে যে পণ্য খালাস কিন্তু কিছুটা হলেও কিন্তু দেখা যায় বহিনঙ্গরেও শ্রমিকের সংকট রয়েছে, সেই শ্রমিকরা কাজ করছে না, তার কারণে বহিনঙ্গরেও কিন্তু পণ্য খালাস করতে কিন্তু খুব একটা ব্যাগ পেতে হচ্ছে। যদি এইভাবে যদি ধর্মঘটটা যদি লাগাতার হয়ে যায় তাহলে কিন্তু আসলে বন্দর ব্যবহারকারী যারা আছেন তারা বলছেন কিন্তু আসলে যে তারা খুব একটা সমস্যার সম্মুখীন যেমনটা হবেন, তেমনিভাবে কিন্তু আসলে বন্দরের কার্যক্রম একেবারে কিন্তু আসলে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণে কিন্তু বন্দর ব্যবহারকারী এমনকি ব্যবসায়ী যারা আছেন, এমনকি চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের যারা নেতারা আছেন তারাও কিন্তু তাদের একটা দাবি, তারাও কিন্তু এর আগেও কিন্তু এইভাবে যে দাবি নিয়ে তারা আন্দোলন করছেন সেই দাবি কিন্তু আসলে সুরাহা করার দাবি তুলেছিলেন। আজও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতি তিনিও কিন্তু আসলে তাদের যে দাবি আছে সেই দাবি দ্রুত যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় সমস্যা হবে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আরিফার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের বাংলাবাজার ঘাট থেকে জয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ফরিদপুর 4 আসনে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন। আজ তার আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। হাইকোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে.এম. জাহিদ সরওয়ার কাজলের বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। গেল রোববার নিক্সন চৌধুরীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা তার আইনজীবী জামিন আবেদন করেন। পরে এ বিষয়ে শুনানির জন্য 20 অক্টোবর দিন ধার্য করা হয়। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গেল 15 অক্টোবর নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। আমি আগাম জামিন নিতে আসছি, আমি আমার নির্বাচনী এলাকায় যাব, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, ইনশাআল্লাহ জামিন যদি হয় তারপরে এটা তো কোর্টেই মোকাবেলা করা হবে। আর আমি তো প্রথম থেকেই বলেছি যে এটা অসত্য জিনিস, এটাকে এডিটিং করে বানানো হয়েছে।
নির্ধারিত ধার্য দিনে মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে। তার আদালতে নেওয়ার কথা শুনে আদালত চত্বরের বাইরে ভিড় করছেন যুবলীগ নেতাকর্মীরা। সরকার দাম নির্ধারণ করে দেওয়ায় পাইকারি ও খুচরা বাজারে আলু সরবরাহ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রভাব এখন বাজারে। আলু পাচ্ছেন না ক্রেতা বিক্রেতারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। সুলতান, আলুর বাজারের কেন এই অবস্থা, সংশ্লিষ্ট এই বিষয়ে কি বলছেন? আরিফা, যে চিত্র আমরা আসলে কখনোই দেখিনি সেটি কিন্তু দেখা যাচ্ছে কারওয়ান বাজারের যে দেশের বিশেষ করে ঢাকা শহরের মধ্যে দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার আলুর বাজার। এই কারওয়ান বাজারে সকাল থেকে আমরা এখানে রয়েছি, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনাকে আমি ক্যামেরার চোখে দেখাই, আসলে পুরো বাজার যেখানে আসলে প্রতিটি দোকানে প্রতিটি আড়তে কিন্তু এখানে বস্তা থাকতো শত শত বস্তা, সেই জায়গা কিন্তু এখন পুরোপুরি খালি। আপনি দেখতে পাচ্ছেন যারা আসলে এখানে কাজ করে, যারা ব্যবসা করেন কিংবা যারা আসলে আলু নামানো ওঠানোর কাজটি করে থাকেন, তারা একদম পুরোপুরি বেকার দিন কাটাচ্ছেন। এবং পুরো আড়ত মিলিয়ে হয়তো বা সব মিলিয়ে 10-12 বস্তার মতো আলু রয়েছে, তাও আসলে বিক্রি করা হচ্ছে না সেইভাবে। ক্রেতারা আসছেন ঢাকার বিভিন্ন ছোট ছোট বাজার থেকে, যারা আসলে কারওয়ান বাজার থেকে নিয়ে গিয়ে খুচরা বাজারে বিক্রি করে থাকেন, তারা আসছেন, তারা আবার ফেরত চলে যাচ্ছেন, কারণ তারা আসলে আলু কিনতে পারছেন না। যে সংকটটি আপনি জানেন যে গত রোববার কিন্তু বাণিজ্য মন্ত্রী আসলে ব্যবসায়ীদের সাথে, যারা স্টোর মালিক রয়েছেন, সকলের সাথে বসে কিন্তু একটি যৌক্তিক সুরাহার পথে হাঁটছিলেন বিষয়টিতে। এবং সরকার সেই দিন কিন্তু নির্ধারণ করে দেওয়া হলো 30 টাকা কেজি দরে আলু আসলে খুচরা বাজারে বিক্রি হবে, যেটি মিল গেট থেকে অর্থাৎ স্টোর পর্যায়ে আসলে 22 থেকে 23 টাকা এবং পাইকারি পর্যায়ে 25 থেকে 26 টাকা বিক্রি হওয়ার কথা রয়েছে। তারপর দিন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলুর এই সংকট তৈরি হয়েছে। আলু ব্যবসায়ীরা আমাদেরকে আসলে সরাসরি না বললেও তারা বিভিন্নভাবে যেটি বোঝাচ্ছেন যে তারা আসলে কম দামে কিনতে পারছেন না। অন্যদিকে তাদের মধ্যে কিন্তু একটি ভয় রয়েছে, যেটি অভিযান ভয়। অর্থাৎ আপনি জানেন যে ভোক্তা অধিকার অধিদপ্তর কিংবা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যৌথভাবে বা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে জরিমানা করেন। তারা যেটি বারবার বলে থাকেন যে আসলে এই আলুর বাজারটি নিয়ন্ত্রণ মূলত করে আসলে যারা মালিক এবং যারা হচ্ছে স্টোর পর্যায়ে আলু রেখেছেন, তারা আসলে নিয়ন্ত্রণ করেন। সেই ক্ষেত্রে তাদের তেমন কিছু করার নেই। তারপরও কিন্তু দেখা যায় যে তাদের যেটি অভিযোগ, যে এখানে আসলেই হচ্ছে যখন দেখতেছে তারা সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না, তখনই কিন্তু ব্যবসায়ীদেরকে জরিমানা করা হয়। এবং এই জরিমানার ভয়ে কিন্তু ক্যামেরার সামনে অনেকে কথাও বলতে চায় না। এমনকি তারা আসলে যেটি করতে চায় সেটি হচ্ছে যে এখন অনেকটাই বেচা বিক্রি বন্ধ করে দিয়েছেন। এবং এতে করে যেটি হয়েছে, গ্রাহক পর্যায়ে কিন্তু আসলে ভোগান্তির শেষ নেই। এবং যারা ছোট ছোট ব্যবসায়ীরা আসে তারাও কিনতে পারছেন না, গ্রাহকরা অনেকে আসছেন, ঘুরে ফিরে যাচ্ছেন, বিক্রি আসলে এখান থেকে হচ্ছে না। তবে বাইরে কিছুটা দূরে যেটি আমরা দেখতে পেয়েছি, 55 টাকা কোথাও 60 টাকা দরেও কিন্তু আলু বিক্রি হচ্ছে। আরিফা, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার আলুর বাজারের পাইকারি বাজারের সবশেষ পরিস্থিতি। সুলতান, আপনাকে ধন্যবাদ। সুলতান কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আলুর বাজারের দুরবস্থার কথা জানাচ্ছিলেন। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত কমপক্ষে 3 থেকে 4 বার হাত বদলায়। প্রতিবারে দাম বাড়ে কেজিতে 5 থেকে 10 টাকা। দাম পাচ্ছে না কৃষক, অথচ বেশি দামেই কিনছে ভোক্তা। মাঝখানে লাভ হচ্ছে মধ্যস্বত্বভোগীদের। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। মাঠে ঠকছে কৃষক, বাজারে ভোক্তারা। তার কারণ আমরা এখন এই মুহূর্তে আছি নরসিংদীর শিবপুরের একটি কাঁচা বাজারের পাইকারি বাজারে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রতিটি সবজি কেজিতে ঢাকার সঙ্গে পার্থক্য প্রায় 30 থেকে 40 টাকা। এখানে পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি, কিন্তু ঢাকা শহরের বাজারে তার দাম 50 থেকে 60 টাকা কেজি। এবং এ শুধুমাত্র পেঁপে নয়, এর বাইরে যত ধরনের সবজি আমরা এখানে দেখতে পেয়েছি, সবগুলো সবজির দামই কিন্তু অনেক বেশি পার্থক্য তৈরি হচ্ছে। ফুলকপি 6 টাকা 7 টাকা 8 টাকা করে। প্রথম দিন যেদিন আনছি 30 টাকা করে দিছে, পরে আনছিলাম 20 টাকা করে দিছে, পরে 15 টাকা করে, পরে 12 টাকা করে, অনেক আজকে 8 টাকা করে। দামরা মনে করেন না বাড়া, যারা পায়েটা কিনে নেয় তারা বাড়া মনে করেন অনেক। আমি করেন 25 টাকা, আমি করলাম 30 টাকা, আর জন করলাম আপনার 35 টাকা, 30 টাকা বাড়ায় 40 টাকা করে কিনে নেয়, তাহলে 70 টাকা 80 টাকা বিক্রি করে।
কিন্তু আসলে তো যাতায়াত খরচ তো এত পড়ে না। এখান থেকে এক পাইকারি কিনবো, এখানে কেয়ারিং খরচ আছে আরো 5 টাকা বেশি। ওইখান থেকে যে কিনে নিব আপনাদের ফুটপাতে বসে মার্কেটে বিক্রি করবো, ওর আছে আরো 5 টাকা খরচ। তারপরে 3-4 রাত পরে তো আপনার বেচা কেনাটা হইতেছে। রাজধানীর সঙ্গে এই গ্রামের বাজারের দামের পার্থক্যের যে মূল কারণ তারা বলছেন সেটি হচ্ছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বা পাইকারদের এক ধরনের লাভ করার প্রবণতা। আমরা এখানে কথা বলে জানতে পেরেছি আসলে তারা বলছেন যে এখান থেকে কৃষকরা যে দামে বিক্রি করছে তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বড় বড় শহরের বাজারগুলোতে, এবং এখানেই আসলে সিন্ডিকেশন বা সিন্ডিকেটের কথাটি মুখ্য হয়ে উঠছে এখানকার মানুষের বক্তব্যে। বাজারে এখন পর্যাপ্ত পরিমাণে মাল দেয় তখন ব্যাপারে একটা সিন্ডিকেট করলে, এই সিন্ডিকেটের কারণে মনে করেন কম, কিন্তু আপনারা এই জায়গা মতো অনেক ওই মনে করেন ইয়া নিয়ে বেচতেছে, অনেক দাম বেচতেছে, এন কমে কিনে এন দিয়া বেশি দামে বেচে। লাভ কিন্তু সিন্ডিকেটেরই হচ্ছে। লাভ তো সিন্ডিকেটের, লাভ তো আর কৃষকে পাইতো না। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে সবজির দাম আনতে হলে বাজার নিয়ন্ত্রণ করার আসলে কোনো বিকল্প নেই। আমরা জানি যে আসলে এই মুহূর্তে বাজারে যে দুরবস্থা বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিয়ন্ত্রণ ব্যবস্থাকে পাকাপোক্ত করা না যায় তাহলে কিন্তু আসলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতের নাগালে সবজির দাম আসবে না, এবং যে কারণে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, শিবপুর, নরসিংদী। 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে নৌবাহিনীর 4টি LCU জাহাজ। প্রথমে সড়কপথে এবং তারপর নদী ও সাগরপথ ধরে সরাসরি ভাসানচর। নানাভাবে এই রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পটিতে যাতায়াত করতে পারবেন সংশ্লিষ্টরা। আছে হেলিকপ্টার যোগে ভাসানচরে যাওয়ার সুযোগও। ভাসানচর নিয়ে শেখ জালালের ক্যামেরায় 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্বে চরের সাথে যোগাযোগ ব্যবস্থা ও রোহিঙ্গাদের স্থানান্তর প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম, তারপর বাংলাদেশ নৌবাহিনীর বোট ক্লাব থেকে জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা। সর্বোচ্চ সময় লাগতে পারে 3.5 ঘন্টা। নদী ও সাগরের আবহাওয়া অনুকূলে থাকলে পতেঙ্গা থেকে ট্রলারে করেও ভাসানচরে যাওয়া যেতে পারে। ডান দিকে সন্দ্বীপ আর সামনে আর কিছু দূর এগোলেই মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত ভাসানচর, যে চরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে স্থলপথে এবং এই সমুদ্র পথে নিয়ে যাওয়া হবে তাদেরকে। নৌবাহিনীর এমন 4টি জাহাজে অন্তত 250 জন করে রোহিঙ্গা স্থানান্তর করা হবে সেই চরে। ট্রান্সপোর্টেশন যে প্ল্যান সেটা ধরেন বাই রোড বাই সি দুইভাবেই আসতে হবে। আপনারা সবাই জানেন ওরা টেকনাফের যে ক্যাম্পে অবস্থান করছে সেখান থেকে বাই রোড আসতে হবে। এটা আসলে দুর্যোগ মন্ত্রণালয় এবং UN বডি সবাই কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে করবে। ভাসানচরে যাতায়াত নিয়ে অনেকে প্রশ্ন তুললেও বাস্তবে অনেকগুলো পথই খোলা থাকছে। সমুদ্রপথে যেতে চাইলে পতেঙ্গা থেকে 28 নটিক্যাল মাইল, নোয়াখালী থেকে 21 নটিক্যাল মাইল, হাতিয়া থেকে 13 নটিক্যাল মাইল, জাহাজির চর থেকে 11 নটিক্যাল মাইল আর সন্দ্বীপ থেকে মাত্র 4.5 নটিক্যাল মাইল দূরত্বে ভাসানচর। দূরে সবুজ ডিঙে নির্ঘুম দাঁড়িয়ে থাকা লাইট হাউস জানান দিচ্ছে গন্তব্যে পৌঁছে যাওয়ার বার্তা। ভাসানচর বেস ক্যাম্পে এসে থামে নৌবাহিনীর জাহাজ। পরিকল্পিত রাস্তাঘাট, ঘরবাড়ি, সুরক্ষা বলয় আর সাময়িকভাবে জীবন জীবিকার অপার সম্ভাবনা নিয়ে রোহিঙ্গাদের জন্য শতভাগ প্রস্তুত ভাসানচর। কক্সবাজারের উপর চাপ কমাতে যখন সরকার 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের ব্যাপারে বদ্ধপরিকর, তখন কখনো প্রাকৃতিক দুর্যোগের কথা বলে, কখনো জীবিকা নির্বাহের দোহাই দিয়ে, আবার কখনো বা দুর্বল অবকাঠামোর কথা বলে রোহিঙ্গারা কোনোভাবেই এই ভাসানচরে স্থানান্তরিত হতে চান না। কিন্তু স্থানীয়রা কিন্তু বলছেন একেবারেই ভিন্ন কথা। আর সে কারণে এটি কি শুধুমাত্র রোহিঙ্গাদের আপত্তি নাকি এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে সেটিই কিন্তু দেখার বিষয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ফ্লোরিডা সহ কয়েকটি অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে পর্যন্ত রেকর্ড 2.80 লাখ আগাম ভোট পড়েছে। ফ্লোরিডায় আগাম ভোট শুরু হয়েছে সোমবার, চলবে 1 নভেম্বর পর্যন্ত। এবারের আগাম ভোটে আগের বছরগুলোর চেয়ে অনেক বেশি মানুষেরই মধ্যে ভোট দিয়েছে। 2016 সালের নির্বাচনে মোট যত ভোট পড়েছিল এই বছর এখন পর্যন্ত
তার প্রায় 20% ভোট পড়েছে। ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে 30 লাখ করে ভোট পড়েছে। গতকাল স্থানীয় সময় সকাল 7টায় সবগুলো ভোট কেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়। ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা 7টায়। মঙ্গলবারও একইভাবে ভোট গ্রহণ করা হবে। এদিকে শেষ সময়ে এসে অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করেছে বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের। আমরা আইনজীবীরা সেখানে ব্রিফ করছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। 99 সালে তাকে দেবী শেঠির আন্ডারে সে হার্ট রিপ্লেসমেন্ট করেছিল এবং গত বছরের 10ই সেপ্টেম্বর তার বাল্ব রিপ্লেসমেন্ট করার কথা ছিল, কিন্তু সে যায়নি। আসামি শুধু বাল্ব না, কিডনি, লিভার সব দিক দিয়ে অসুস্থ। আমরা মাননীয় আদালতকে বলেছি যে সে যেন আমাদের আসামিকে বাঁচার সুযোগ দেয় এবং প্রপার ট্রিটমেন্ট দেয়। বাংলাদেশে যেটা ট্রিটমেন্ট নাই, হাসপাতালে অলরেডি 4-5টা বোর্ড বসে তার ট্রিটমেন্ট সঠিকভাবে করতে পারছে না। দেখা যাচ্ছে বঙ্গবন্ধু থেকে জাতীয় হৃদরোগে নিয়ে যাচ্ছে, জাতীয় রোগ থেকে বঙ্গবন্ধুতে নিয়ে যাচ্ছে। আজকে আমার আসামের অবস্থা অনেক খারাপ ছিল, খুব কষ্টে আমরা দেখেছি, আলাপ করেছি তার সাথে যে সে প্রচণ্ড অসুস্থ। তারপরেও কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেছে। আমরা বিজ্ঞ আদালতের মানবতার দিকটাই বলেছি, যেহেতু 1 বছর 1 মাস আমরা কোনো জামিন শুনানি করিনি, এই ফার্স্ট আমরা জামিন শুনানি করেছি এবং জামিন পাওয়া তার গণতান্ত্রিক অধিকার এবং বিজ্ঞ আদালতের কাছে থেকেই যেই দিন হাজিরা দিতে বলবে সেদিন আমরা আসব, এই বলে আমরা জামিন শুনানিটা করেছিলাম। নিচে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। কোনোভাবে বন্ধ হচ্ছে না ফুটপাত দখল, দেখারও যেন কেউ নেই। রাজধানীর উত্তর সিটির মিরপুর চিড়িয়াখানা রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, ফুটপাত দখলের বিষয়ে স্থানীয়রা কি বলছেন? জি, আসলে রাজধানী উত্তর বলেন দক্ষিণ বলেন ফুটপাত দখল, রাস্তা দখল, পার্ক দখল করে বাজার করা, বিভিন্ন স্থাপনা করা, এগুলি আসলে প্রতিনিয়তই কিন্তু চলছে। পাশাপাশি কিন্তু এইসব উচ্ছেদের ব্যাপারে সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আসলে উচ্ছেদ করেও কিন্তু কার্যক্ষেত্রে কোনো ফলাফল আসলে নিয়ে আসতে পারছে না। আর এর মূল কারণ হিসেবে যদি আমি বলি যে আসলে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের দলের প্রভাবের কিন্তু এই কাজগুলি হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে বেশ বড় একটা বাজার ছিল, এই মুহূর্তে আমাদের ক্যামেরার উপস্থিতিতে কিন্তু এই বাজারটা কিন্তু এখানে কিন্তু স্থানীয় প্রশাসন এসে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং এই টোটাল বিষয়টি নিয়ে কিন্তু এখানকার যারা স্থানীয় যারা রয়েছে তারা অভিযোগ করেছে যে আসলে এখানে প্রতিটা দোকান প্রতি 100 টাকা করে চাঁদা দিয়ে এই পুরো ফুটপাত জুড়ে কিন্তু দোকান বসানো হয়। এছাড়া কিন্তু এই এলাকার বিশেষ করে এই চিড়িয়াখানার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উভয় পাশে যেই বিভিন্ন গাড়ির কারখানা এবং বিভিন্ন পরিবহন রেখে কিন্তু এই যেই বিশাল যে একটি রাস্তা, সেই রাস্তাটি কিন্তু প্রায় অর্ধেক অংশ কিন্তু দখল করে রেখেছে কিন্তু বেশ কিছু সুবিধাবাদী লোক, ব্যবসায়ীরা। এবং আসলে এটি নিয়ে কিন্তু যিনি স্থানীয় কাউন্সিলর রয়েছেন তিনি যতটুকু জানিয়েছেন যে আসলে তিনি বিভিন্নভাবে কিন্তু এইসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেও কিন্তু আসলে তিনি কোনো এদের নিয়ন্ত্রণের ব্যাপারে তিনি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অসহায়ত্ব তিনি প্রকাশ করছেন। তো আসলে এই সার্বিক অবস্থা হলো আসলে প্রশাসনের সুদৃষ্টিতেই কিন্তু এই ধরনের ফুটপাত দখলমুক্ত হওয়া সম্ভব এমনটি মনে করছে কিন্তু সাধারণ যারা পথচারী রয়েছে, সাধারণ যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। উত্তর সিটির মিরপুর চিড়িয়াখানা রোড থেকে বিপ্লব আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেখানকার ফুটপাতের চিত্র দেখাচ্ছিলেন। আসলে শুধুমাত্র মিরপুর রোডের ফুটপাতের চিত্রই শুধু এটি নয়, ঢাকার রাজধানীর বেশিরভাগ জায়গার ফুটপাতের চিত্রই আসলে এটি। বিশ্ব অটিস্টোপেরোসিস দিবস আজ। কালসিপ্রোর সৌজন্যে থাকছে বিশেষ প্রতিবেদন। বিশ্ব অস্টিওপেরোসিস দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে নিজের হাড়কে ভালোবাসুন, ভবিষ্যৎ সুরক্ষিত করুন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বয়স্কদের এ রোগের ঝুঁকি বেশি থাকলেও এর প্রতিরোধ গড়ে তুলতে হবে তরুণ বয়স থেকেই। পরিমিত খাদ্যাভ্যাস, ব্যায়াম, ঘুম কমিয়ে দিতে পারে হাড় ক্ষয়ের ঝুঁকি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অস্টিওপেরোসিস বা হাড়ের ক্ষয়
মূলত এটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। সাধারণত বয়স্ক পুরুষ ও নারীদের এই রোগ হয়ে থাকে। আন্তর্জাতিক অস্টিওপেরোসিস ফাউন্ডেশনের সবশেষ তথ্য মতে বিশ্বব্যাপী 50 প্রতি 3 জন নারীর 1 জন ও প্রতি 5 জন পুরুষের মধ্যে 1 জন ভোগেন অস্টিওপেরোসিসে, যাদের পরিণতি চলাফেরায় স্বাধীনতা হারানো বা পঙ্গুত্ব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বার্ধক্যে এই রোগের দেখা মিললেও সুপ্ত অবস্থায় এটি বাসা বাঁধতে শুরু করে তরুণ বয়স থেকেই। এটা আমাদের জীবন যৌবন যেভাবে চলে, যৌবন যখন মানুষের শেষ হবে, অথবা প্রাকৃতিকভাবে একটা লোক যেরকম দৈনন্দিন রোদে যাবে, তারপরে খেলাধুলা করবে, চলাফেরা করবে, হাঁটাচলা করবে, এই জিনিসগুলো যারা না করবে মূলত তাদেরই এই ধরনের হবে। এই রোগ প্রতিরোধে অলস জীবনযাপন নয়, বরং কর্মময় জীবনের সাথে ব্যায়াম, পর্যাপ্ত ঘুমের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সক্রিয় এবং কর্মময় জীবনই শরীরের হাড়ের সুরক্ষা দেয়, এটি আমাদের মনে রাখতে হবে। এই জন্য অলস নয়, কর্মমুখর জীবন হচ্ছে হাড় প্রতিরোধের জন্য সর্বোত্তম। লাভ ইউর বোন, প্রোটেক্ট ইউর ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করতে নিজের হাড়কে ভালোবাসতে হবে এখন থেকেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশের 208টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে চলছে ভোট গ্রহণ। সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে একটানা বিকেল 5টা পর্যন্ত। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার পর্যায়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের এবং বিভিন্ন জেলার 15টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া 7টি জেলা পরিষদ, 8টি উপজেলা পরিষদ এবং 177টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। যেসব উপজেলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন বা চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে, শুধু সেসব স্থানের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া নির্বাচনে শুধু নির্দিষ্ট যানবাহনের উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আরিফা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের একটি কেন্দ্রে। সকালেই থেকেই আসলে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি। ভোটার উপস্থিতি সকালে ভালো ছিল, আসলে তীব্র তাপদাহ কিন্তু ছড়িয়ে পড়েছে এই অঞ্চলে প্রচন্ড গরমের কারণে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। প্রতিটি অর্থাৎ বুথে কিন্তু যে ভোটার উপস্থিতি থাকার কথা, এই রোদের কারণে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে নেই। তবে সকালে ভোটার উপস্থিতি ভালো ছিল। একটু প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে চাই যে এই কেন্দ্রে কতগুলো ভোটার ছিল এবং এ পর্যন্ত কত ভোট কাস্টিং হয়েছে? আচ্ছা, এই কেন্দ্র হলো 17 মধ্যকর্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই টোটাল এখানে 5টা বুথ এবং বুথের মধ্যে আছে 1699 ভোট। আমি একটু দেখলাম করে আমাদের 46% ভোট এখানে কাস্ট হয়েছে এবং সকালবেলা সরব উপস্থিতি ছিল। এখন একটু তাপদাহের জন্য কম উপস্থিতি, আর মনে হয় যে এরপরেও উপস্থিতি ভোটাররা আসবে আর কি। ধন্যবাদ আপনাকে। তো আরিফা, শুনছিলেন এই মধ্যগড্ডিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসারের কথা। তিনি বলছেন সকালে ভোটার উপস্থিতি ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমেছে, তবে বেলা গড়ার পরে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে এই স্টুডিওতে। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লালমনিরহাটের হাতীভাঙ্গা থেকে মানিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেই সাথে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2022 সালের মধ্যে চাঁদে 4G নেটওয়ার্ক চালু করতে চায় নাসা। থাকবে ভয়েস ও ভিডিও যোগাযোগের সুযোগ। প্রথম মোবাইল নেটওয়ার্ক তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে নোকিয়াকে। আর 4G প্রযুক্তি দিয়ে শুরু করে তারা এগিয়ে যাবে 5Gর দিকে। নাসার লক্ষ্য 2024 সালের মধ্যে চাঁদে মানুষের উপস্থিতি নিশ্চিত করা, আর সেজন্যই এবার চাঁদে ইন্টারনেট ব্যবস্থার পরিকল্পনা তাদের। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। আধুনিক যুগে চাঁদে বসে ফেসবুক আর ভিডিও কলে যদি পৃথিবীতে যোগাযোগ না করা যায় তবে সেটি বেমানান। আর তাই তো এবার সে ব্যবস্থা করতে যাচ্ছে নাসা। চাঁদেও 4G নেটওয়ার্ক সেবা চালুর কাজ করছে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থাটি, আর সেটি সম্ভব হবে 2022 সালের মধ্যে। এ কাজে নাসা জোট বেঁধেছে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নোকিয়ার সাথে।
নাসার লক্ষ্য 2024 সালের মধ্যে চাঁদে মানুষের উপস্থিতি নিশ্চিত করা। এরপরই চাঁদের মাটিকে ক্রমে মানুষের বসবাসযোগ্য করে তোলা। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই নাসার এমন পরিকল্পনা। নোকিয়ার দাবি, নভোচারীরা যাতে চাঁদে গিয়ে ভয়েস ও ভিডিও কমিউনিকেশন করতে পারে তা নিশ্চিত করা হবে। বর্তমানে মহাকাশ থেকে বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করেন নভোচারীরা। নাসা বলছে 4G হয়তো বেতার তরঙ্গের চেয়ে যোগাযোগের আরও নির্ভরযোগ্য সমাধান দেবে। কেউ কেউ বলছেন পৃথিবীর চেয়ে চাঁদে হয়তো ভালো কাজ করবে 4G নেটওয়ার্ক, কারণ 4G তরঙ্গের জন্য বাধা হিসেবে ভবন কিংবা টিভি তরঙ্গ নেই ওখানে। শুধু তাই নয়, 4G প্রযুক্তি দিয়ে শুরু করে তারা এগিয়ে যেতে চায় 5Gর দিকে। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।